কলকাতা পুলিশ থেকে সিবিআই এর ভূমিকাটা আরো নক্কারজনক। আরো নক্কারজনক। আচ্ছা, একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে শুধু সীমা পাহুজা। আমারও বারবার মনে হচ্ছিল এই ভদ্রমহিলার রোলটা খুব খারাপ, কিন্তু ওভারঅল সিবিআই এই মামলাটায় তো খুব খারাপ পারফরমেন্স। একা সীমা পাহুজা তো নয়, চার্জশিটে আমি দেখলাম যে আরেকজন অফিসারের সই আছে। নিলাম, হ্যাঁ, এছাড়া নীলামশ্রী যিনি ডিএসপি আছেন, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত, এবং ওনারও যে কর্মকাণ্ড খুব ভালো নয় সেটা আমি পরশুদিন ফোন করেছিলাম। উনি তার জবাবে সেটাই বুঝিয়ে দিয়েছেন কিন্তু। আচ্ছা, মানে উনিও সেই ভূমিকাটা পালন করেছেন। হ্যাঁ, সেই ভূমিকাটাই পালন করেছেন। মানে শুধু সীমা পাহুজা নয়, না, টোটাল সিবিআই টিমটাই ফেলিওর একদম। একদম। কি কারণে ফেলিওর সেই জিনিসটা আমরা জানি না, এই ব্যাপারে মন্তব্য করব। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হতভাগ্য সেই বাবার বয়ান আপনাদের শোনালাম, যেখানে তিনি বলছেন যে সিবিআইয়ের অ্যাটিটিউড এখনও চেঞ্জ করেনি। মাত্র 3 দিন আগে তার ডিএসপি র্যাঙ্কের অফিসারকে ফোন করেছিলেন এবং তার ভূমিকা এখনও সাংঘাতিক, ভাবতে পারছেন। সেই সিবিআই নিয়েই আমরা আজকের এই প্রতিবেদন পেশ করছি। তার কারণ, অভয়ার বাবার সঙ্গে আমরা সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম। সেই হতভাগ্য পিতা, ভাবুন তো, জীবনের সর্বোত্তম সম্পদকে হারিয়ে 31 বছরের ডাক্তারকে তৈরি করার পর অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই সন্তানকে হারানোর পর তারপর তার বাবা এখন দৌড়ে বেড়াচ্ছেন, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, শাটল ককের মতো দৌড়ে বেড়াচ্ছেন। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, নবান্ন সেটা স্পন্সর করেছে। তারপর তারা হাইকোর্টে দৌড়েছেন, হাইকোর্ট থেকে রায় গেছে সিবিআই তদন্তে। সিবিআইয়ের উপর বিশ্বাস রেখেছেন, 5 মাস দাঁতে দাঁত চেপে সেখানে বিশ্বাস রেখেছেন। সিবিআইয়ের ওপর বিশ্বাস রাখার পর শিয়ালদা কোর্টে, অ্যাডিশনাল সেশন জাজের কোর্টে দীর্ঘ সওয়ালে তার পরিবারকে থাকতে দেওয়া হয়নি। তারপর যখন আইনজীবী বদল করেছেন, শেষ পর্যন্ত সেখানে থাকতে পেরেছেন। ভাবুন তো, একজন সন্তানহারা পিতার অবস্থাটা। আমি তাঁর বক্তব্য আজকে শোনানোর আগে আমি সেই প্রেক্ষাপটটা ভাবছিলাম। একটা পরিবার যিনি সব কিছু জীবনের বেঁচে থাকার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছেন, ঠিক সেইখানে দাঁড়িয়ে তাকে লড়তে হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, কলকাতা পুলিশের বিরুদ্ধে, নবান্নের বিরুদ্ধে, এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে। এমনকি তার নিজের পেশ করা একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী, তার উপর ভরসা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, বৃন্দা আগ্রবাল, তিনিও তাকে ঠকিয়েছেন। কোথায় যাবেন বলুন তো এই সর্বহারা এই মানুষগুলো? আমি তাকে সরাসরি টেলিফোন যখন করি, সে মানুষটা তখন মালদহে বসে। খবর পেয়েছিলেন যে মালদহে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলতে গেছেন। কিসের জন্য? সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে, যে শেষ পর্যন্ত সেখানে গেছেন তার আইনজীবীকে নিয়ে, যে সেই মামলাটাকে কলকাতা হাইকোর্টে ফেরানো হোক। 54টা প্রশ্ন সরাসরি তিনি কলকাতা হাইকোর্টের কাছে রেখেছেন। কিন্তু তার বিচার প্রক্রিয়ার আগে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যেখানেই শুনানি হোক, তাঁরা পরিষ্কার বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে ক্ল্যারিফিকেশান আনুন যে আমরা এটা শুনতে পারবো কিনা। অর্থাৎ সুমোটো যে জাস্টিস চন্দ্রচূড় এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে গেছেন, ফলত স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে যে আবেদনটা করেছেন, সেই আবেদনের প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিচারপতিরা শুনতে পারবেন কিনা, তার ক্ল্যারিফিকেশানটা সুপ্রিম কোর্টের দরকার। সুপ্রিম কোর্টে সেই শুনানিটা 1 দিন হয়েছে, আরও 1 দিন 2 দিন হতে হবে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন, জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ সিদ্ধান্ত নেবেন যে শেষ পর্যন্ত এই মামলাটা কলকাতা হাইকোর্টের কাছে ফিরবে কিনা। যদি ফেরে, তখন এই 54টা প্রশ্ন সরাসরি হাইকোর্টের কাছে পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে 54টা প্রশ্ন সরাসরি সিবিআইকে রাখেননি। কলকাতা হাইকোর্ট জেনে নিক, সিবিআই রিপ্লাইটা জেনে নিক, অর্থাৎ কলকাতা হাইকোর্টের থ্রু দিয়েই সিবিআইকে টেনে আনা, যে তোমরা কেন 54টা প্রশ্নের উত্তর দেবে না, দিতে হবে। এবং সেখানেই ধরা পড়ে যাবে শেষ পর্যন্ত সিবিআই। কেন বলছি? আমরা বলছি 172 পাতা সেই রায়টা আজ প্রত্যেকটা লাইনে লাইনে যেসব কথা জাস্টিস অনির্বাণ দাস রেখে গেছেন, অনেকে না পড়েই প্রথমে মন্তব্য করেছেন, কিন্তু প্রথম দিন থেকে আমার মনে হয়েছে জাস্টিস অনির্বাণ দাস খুব স্ট্র্যাটেজিক্যালি এই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রেখেছেন। কারণ এন্টায়ার তদন্ত প্রসেসটাকে ওপেন করে দেওয়া। সঞ্জয় রায় যদি খুব ফাঁসিতে লটকে যান, তাহলে আর এই তদন্তর অভিমুখ আর থাকবে না। কোনোদিন সঞ্জয় রায় কোনোদিন যদি মুখ ফুটে বলেও দেন যে এরা 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 আমাকে প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে গেছেন, সেই স্কোপটা থাকবে না। ফলত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ফাঁসি হয় না, কেউ কেউ বলছেন, কিন্তু আমার নিজের মনে হয়েছে জাস্টিস অনির্বাণ দাস খুব দূরদর্শী বলে সরাসরি এই জায়গাতে পিন পয়েন্ট করেছেন যে বিরলের মধ্যে বিরলতম নয়, এর ফাঁসি নয়, আমৃত্যু আজীবন থাকতে হবে তার জেলে।
তার বিরুদ্ধে অবশ্য রাজ্য সরকার দৌড়ে গেছে, আরে ফাঁসিতে লটকাতে হবে তাড়াতাড়ি, এ কী হলো এ কী হলো। আবার সিবিআই দৌড়ে গেছে ফাঁসিতে লটকাতে হবে, রাজ্য সরকার যেন না ঢোকে, আমাদের বক্তব্যের প্রেক্ষিতে যেন সঞ্জয় রায় ফাঁসিতে লটকায়। আর ওদিকে সঞ্জয় রায়ের হয়ে কে বা কারা কীভাবে স্পন্সর করছে সেটাও একটা কাহিনী, অনেক কিছু শোনা যাচ্ছে, তথ্য পেলে সব কিছু বলবো। কিন্তু আজকে আমি সরাসরি অভয়ের বাবার কাছে আপনাদের নিয়ে যাব। মালদহে মানুষটি কী সব বলছেন তথ্য, বলছেন 54টা প্রশ্ন হাইকোর্ট রেখেছি, হাইকোর্ট জেনে দিক। বলছেন বৃন্দা গ্রোভার মিসলেট করেছেন, ভাবুন তো। বলছেন যে সিবিআই লোয়ার কোর্টে আমাদের ঢুকতে দেয়নি, আমার মেয়ের এর তদন্ত সংক্রান্ত শুনানি হয়েছে, সিবিআইকে বলেছি আমরা ভেতরে ঢুকবো, বলে না আপনার ভেতরে ঢুকতে পারবেন না। সিবিআইয়ের অসভ্যতার লিমিটটা দেখুন, আমি শুনবেন, আমি অভয়ের বাবার মুখ থেকে আপনাদের শোনাবো। বলছেন বৃন্দা গ্রোভার তাকে সাপোর্ট দিয়েছে, অর্থাৎ অভয়ের বাবা মা ঢুকতে পারবেন না। সিবিআই যখন বলছে বৃন্দা গ্রোভার তাকে অপোজ করেননি, লয়ার চেঞ্জ করতে কিন্তু ঢুকতে পেরেছি। অর্থাৎ যে মুহূর্তে বৃন্দা গ্রোভারকে সরিয়ে দিয়েছি, অন্য সেট অফ লয়ার এনেছি, সেই লয়ার যে মুহূর্তে এসে গেছে, সেই লয়ার আবেদন করেছে, সঙ্গে সঙ্গে আমরা লোয়ার কোর্টে শুনানিতে ঢুকতে পেরেছি। এবং যেদিন থেকে কোর্টের এই শুনানিতে ঢুকতে পেরেছি সেদিন থেকে রাজ্য প্রশাসন আর সঞ্জয় রায়কে ফিজিক্যাল পারফরমেন্স কোর্টে করাননি। কিছু বুঝলেন? শুনবেন অভয়ের বাবা যা বলেছেন, মর্মান্তিক সেই কণ্ঠের শটটা আপনারা শুনবেন, আমি শোনাবো আপনাদের। মাকে সিবিআই সাক্ষী করতে দেননি বলছেন অভয়ের বাবা। ভাবুন তো, মা মনের কথা বলতে চেয়েছিলেন, তার কথাগুলো জজ সাহেবকে বলতে চেয়েছিলেন, সিবিআই বলেছে না, মাকে শোনানো যাবে না, বাবা যা বলেছেন এনাফ ইজ এনাফ। পরিষ্কার তো ইঙ্গিত সিবিআই কি খেলাটা খেলেছে। কলকাতা পুলিশ থেকে বলছেন অভয়ের বাবা কতটা যন্ত্র নিয়ে, কলকাতা পুলিশ তো তথ্য প্রমাণ লোফার্ট এভিডেন্স ট্যাম্পার অল্টার খুব খারাপ ভূমিকা পালন করছে। বলছেন সিবিআই তো আরও খারাপ ভূমিকা পালন করছেন, তদন্ত প্রক্রিয়ায় আমাদের প্রতারিত করেছেন, প্রতারকের ভূমিকা তিনি বলছেন না আমরা বলছি, তিনি বলছেন প্রতিপক্ষের ভূমিকা পালন করছেন। একজন সন্তানহারা বাবা মা যখন মুখ থেকে এই কথাটা বলেন যে তদন্তকারী এজেন্সি আমাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, তার থেকে যন্ত্রণার কিছু থাকে। এরা যে যারা সিবিআইয়ের হয়ে ওকালতি করছেন, দে মাস্ট অ্যান্সার, আমি তাঁদের বলছি। শুধু সীমা পাহুজা নয়, বলছেন শুধু সীমা পাহুজা নয়, এন্টায়ার সিবিআই টিমটা কিন্তু এই অসভ্যতাটার সঙ্গী হয়েছে। বলছেন প্রচুর তথ্য আমরা সেগুলো দিয়েছি, আমরা কোর্টে সেগুলো দিয়েছি। যারা বলার চেষ্টা করছেন না, একজন দুজন, ডক্টর সুকান্ত মুন্দার বলেছেন না কয়েকদিন আগে, একজন দুজন অফিসার সম্বন্ধে ওদের কিছু বলা থাকে না। ডক্টর সুকান্ত মুন্দার আপনি মিথ্যে বলেছেন, আপনি মিসকোট করেছেন। অভয়ের বাবার কণ্ঠটা ডক্টর মজুমদার আপনি শুনে নেবেন, আমি আপনাকে বলছি, ওপেন ফোরামে বলছি, আপনি শুনে নেবেন কি বলছেন। আর আপনি বাইরে এসে কী বলেছেন অভয়ের বাবা মার সাথে দেখা করে, একজন দুজন অফিসারের সম্বন্ধে ওদের একটু অভিযোগ আছে। তারপর বলছেন যে কোর্টে দাঁড়িয়ে সৌরভ ঝা, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ, কি মারাত্মক কথা বলেছেন, আমরাও পড়েছি সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বাংলা বার্তা দর্শকদের জন্য রাখবো। এই সৌরভ ঝা কি সাংঘাতিক ভূমিকাটা পালন করেছেন। আরেকটা কথা বলছেন এর অভয়ের বাবা, সেটা হচ্ছে যে নারাজি পিটিশনটা আমরা দিতে বলেছেন বৃন্দা গ্রোভারকে, যে আমরা রাজি নই। এবং এই নারাজি পিটিশনটা যে মুহূর্তে বলেছেন বৃন্দা গ্রোভারকে, সঙ্গে সঙ্গে বৃন্দা গ্রোভার বলেছেন না, ওটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কিসের আন্ডারস্ট্যান্ডিং তাহলে? এটা কি একটা গ্রেটার কনস্পিরেসির পার্ট হয়ে গেছে? ইঙ্গিত তো তেমনই। আমি অভয়ের বাবার কথাই আপনাদের শোনাবো। তারপর সুয়োমোটো নিয়ে আমি সরাসরি অভয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে জাস্টিস চন্দ্রচূড় এই যে একটা রবিবার দুপুরবেলা আচমকা সুয়োমোটো কেসটাকে নিয়ে নেওয়া, এর মধ্যে কি আপনি ইঙ্গিত পাচ্ছেন? খুব বুদ্ধিমত্তার সঙ্গে বললেন যে আমি আইন বুঝি না, কিন্তু আমাদের কাছে অপ্রত্যাশিত। খুব বিনীতভাবে সন্তানহারা পিতা যখন বলছেন অপ্রত্যাশিত, সে অপ্রত্যাশিত শব্দটার মধ্যে লুকিয়ে আছে যে যন্ত্রণা, সে যন্ত্রণাটা সন্তানহারা পিতা মাতাই বুঝতে পারেন, আমরা কেউ বুঝতে পারবো না। চলুন আজকে সরাসরি আপনাদের অভয়ের বাবার কণ্ঠটা শোনাই। মালদা হয়ে তিনি আছেন, অনেক রাতে তাকে টেলিফোনে ধরেছেন বাংলার বার্তার পক্ষ থেকে। কি বলেছেন প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে শুনুন। নতুন করে একটা লড়াইয়ের পথে যাচ্ছেন, এবং নতুন করে তদন্তর জন্য সুপ্রিম কোর্ট থেকে যাতে এটা আলটিমেটলি হাইকোর্টে আসে, এবং হাইকোর্টের কাছে আপনাদের ক্লিয়ার থাকবে যে পরিষ্কারভাবে যে এটাকে নতুন করে তদন্ত করা হোক। এই লেভেলে মানে প্রসেসিংটা এখন কি করছেন আপনারা একটু যদি আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন দেখেছি। হ্যাঁ, এবং হাইকোর্টে আমরা তো প্রথম অবস্থায় সিবিআই চাইনি, হ্যাঁ, হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে সিবিআই কে দিয়েছে। এইবার সিবিআই ঠিকমতো কাজ করেনি বলে আমরা হাইকোর্টের কাছেই যে সিবিআই যে কাজগুলো করেনি, যেগুলো প্রশ্নগুলোর উত্তর ছেড়ে রেখেছে,
সেই প্রশ্নগুলোর উত্তর হাইকোর্টের কাছে চেয়েছি। হাইকোর্ট সিবিআইয়ের কাছ থেকে নেবে না কিভাবে দেবে সেটা হাইকোর্ট চিন্তা করবে। কিন্তু হাইকোর্টে একটা সমস্যা হয়েছে কি, যেহেতু সুমোটো সুপ্রিম কোর্টে চলে গেছে, সেই জন্য আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন আনতে হবে যাতে হাইকোর্ট মামলাটা শুনতে পারে। সেটা সিঙ্গেল বেঞ্চে শুনবে না ডিভিশন বেঞ্চে শুনবে সেটা সুপ্রিম কোর্ট সিলেক্ট করে দেবে। এই জন্য আমাদের সুপ্রিম কোর্টের মামলাটা চলছে আর কি। আমার একটা আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার নিয়ে আপনার প্রচুর অভিযোগ। আপনাদের কি মিসলেড করেছিলেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, মিসগাইড করেছেন। যেমন লোয়ার কোর্টে আমাদের সিবিআই এর সঙ্গে মিলে সিবিআই এর আইও বলেছে আপনারা লোয়ার কোর্টে ঢুকতে পারবেন না, এবং বৃন্দা গ্রোভারকে সেটাকেই সমর্থন করে সেটাকে আমাদের লোয়ার কোর্টে ঢুকতে দেয়নি। এবং আমাদের পরবর্তীকালে যাদের আমরা লয়ার হিসাবে অ্যাপয়েন্ট করেছি, যেদিন অ্যাপয়েন্ট করেছি পরের দিন থেকে আমরা কোর্টে যাচ্ছি, এবং সঞ্জয়কে আমরা যেদিন আলটিমেটলি কোর্টে গেছি কাকতালি হবে সেদিন থেকে সঞ্জয়কে আর বাইরে রাখা হয়নি, সঞ্জয়কে প্রতিদিনই কোর্টে উপস্থিত করা হয়েছে। আচ্ছা, যাতে মুখোমুখি না হতে পারেন কোনো কারণে। আপনারা এই মানে এটা আপনি কত মানে 51 জন আই উইটনেস ছিলেন, তাতে আপনি আমি যতদূর দেখেছি আপনি 2 নম্বরে ছিলেন, আপনি আই উইটনেস ছিলেন। এবং মাকে সাক্ষী দিতে দেয়নি, সিবিআই দেয়নি। হ্যাঁ, এবং সেটা বৃন্দা গ্রোভারের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে মাকে সাক্ষী যাতে না, সেটা আমাদের নতুন লয়াররা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন করেছিল সিবিআই বাধা দেওয়ার জন্য। জজ সাহেব নিতে পারেননি, কিন্তু উনি বলেছিলেন যদি আপনারা হাইকোর্ট থেকে পারমিশন করে আনেন তাহলে আমি শুনি। সিবিআই এর বাধা দেওয়া, আপনার স্ত্রী শুনানিটা সিবিআই বাধাতে হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফের মানে অভয়ের মা। হ্যাঁ, অভয়ের মা এটা বক্তব্যটা সিবিআই দেয়নি বক্তব্য। হ্যাঁ, সিবিআই বলতে দেয়নি আর কি কোর্টে। দেখুন 172 পাতার রায়, আমি অন্তত 13 বার পড়েছি রায়টা। আমার পড়ে ছত্রে প্রত্যেকটা স্তরে মনে হয়েছে যতটা কলকাতা পুলিশ দায়ী ততটাই সিবিআই দায়ী। এখন তো আমরা দেখতে পাচ্ছি সিবিআই আরো মানে কলকাতা পুলিশের থেকে বেশি, যেহেতু কোর্ট ভরসা রেখেছিল সেখানে ভরসার জায়গাটা নষ্ট করেছে কোর্ট তো তাহলে সিবিআই তার থেকে একটু বেশি মনে হয় পয়েন্ট দিতে পারে মানে খারাপ কাজ করার জন্য। কলকাতা পুলিশ থেকে সিবিআই এর ভূমিকাটা আরো নক্কারজনক। আচ্ছা, একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে শুধু সীমা পাহুজা। আমারও বারবার মনে হচ্ছিল এই ভদ্রমহিলার রোলটা খুব খারাপ, কিন্তু ওভারঅল সিবিআই এই মামলাটায় তো খুব খারাপ পারফরমেন্স। একা সীমা পাহুজা তো নয়, চার্জশিটে আমি দেখলাম যে আরেকজন অফিসারের সই আছে, এছাড়া নীলামশ্রী যিনি ডিএসপি আছেন দায়িত্বপ্রাপ্ত, এবং ওনারও যে কর্মকাণ্ড খুব ভালো নয় সেটা আমি পরশুদিন ফোন করেছিলাম, উনি তার জবাবে সেটাই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আচ্ছা, মানে উনিও সেই ভূমিকাটা পালন করেছেন। হ্যাঁ, সেই ভূমিকাটাই পালন করেছেন। মানে শুধু সীমা পাহুজা নয়, না, টোটাল সিবিআই টিমটাই ফেলিওর একদম। কি কারণে ফেলিওর সেই জিনিসটা আমরা জানি না, এই ব্যাপারে মন্তব্য করবো না। ঠিক আছে, ফেলিওর তো সেটা তো প্রমাণিত, রায়ের প্রত্যেকটা ছত্রে প্রমাণিত। এবং পুলিশের যে কর্মকাণ্ড সেটাও নিশ্চয়ই শিয়ালদা কোর্টের যিনি জজ তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পুলিশ কি রকম খারাপ কাজ করেছে এবং কোর্টে দাঁড়িয়ে কি ধরনের কথাবার্তা বলেছে পুলিশ। সেটা তো আপনি পড়েছেন যখন, নিশ্চয়ই আমাকে আর বোঝাতে হবে না। মানে সাংঘাতিক। প্রথম কথা সৌরভ ঝা একটাই আমি পয়েন্ট বললাম, সৌরভ ঝায়ের যে উক্তিটা সেটা যে কতটা ইনলিগাল এবং কতটা ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে একটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর উনি, সেটা আপনি সবার কাছে তুলে ধরলেই আমার মনে হয় ভালো হয়। নিশ্চয়ই। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যে এই পর্যায়ে বৃন্দা গ্রোভারের সঙ্গে আপনার সুপ্রিম কোর্টে যোগাযোগ করলেন কিভাবে? এই ভদ্রমহিলাকে আপনারা এটা আমার ভাইয়ের বউয়ের সঙ্গে একটা ফেসবুক গ্রুপে বৃন্দা গ্রোভারের ছিল, হ্যাঁ কানেকশন ছিল, সেখান থেকেই পরিচয় হয়ে উনি এসেছিলেন। কিন্তু উনি যে এরকম ভাবে আমাদের কাজটা এইভাবে করবেন আমরা ভাবতেও পারিনি আর কি। খুবই দুঃখের এবং খুবই লজ্জার। একদিকে সিবিআই, তারপরে আদালত থেকে আপনার আইনজীবী থেকেও বঞ্চিত। মানে রাজ্য সরকার, সিবিআই। যেমন আমরা প্রথম থেকে মেইন ওনার সঙ্গে গন্ডগোলটা হচ্ছে আমরা যেহেতু নারাজি পিটিশনের কথা বলেছিলাম, এখান থেকেই ওনাদের সঙ্গে গন্ডগোল শুরু হয়। এই নারাজি পিটিশনটা করলেন নাকি না বলে দিয়েছিলেন? হ্যাঁ, ওনারা বলেছেন আপনাদের কাছে কি প্রমাণ আছে নারাজি পিটিশন করবেন। ওনারা বুঝে দিয়েছিলেন, সিবিআই যেমন আমাদের বোঝাতে চেয়েছে সঞ্জয় একাই মাত্র অ্যাকুইজড, আর কেউ নেই। বৃন্দা গ্রোভারের
লোকজন সেই জিনিসটাই আমাদের, এবং বৃন্দা গোয়ারও সেই জিনিসটাই আমাদের বোঝাতে চেয়েছিল। মানে এখানে CBI যা আমাদের বুঝিয়েছে সঙ্গে- সেটা বৃন্দা গ্রোভার বুঝিয়েছে হ্যাঁ, আপনারা? এবং বৃন্দা গোয়ার সিবিআইয়ের সঙ্গে মিলেই আমাদের বিপদে চালিত করেছে। এই কেসটাকে একদম ঘেঁটে শেষ করে দিয়েছেন। হুম, হুম, হুম। আপনার প্রত্যেকটা শব্দ আমি শুনি, প্রতিদিন যা যা মন্তব্য আপনি করেন, আহ, মানে এই যে স্ট্যামিনাটা আপনি এই মুহূর্তে রাখছেন, মানে প্র্যাকটিক্যালি একসঙ্গে সিবিআই সম্বন্ধে প্রশ্ন তুলছেন, আদালতে সুপ্রিম কোর্ট নিয়েও আপনি একটা কথা বলেছেন। সুপ্রিম কোর্টের বিষয়টা আমি আরেকবার শুনতে চাই যে সুপ্রিম কোর্ট কি আপনার মনে হয় যে শেষ পর্যন্ত ওয়ান সানডে আফটারনুন সুমোটো নিয়ে এটা অন্যায় করেছেন? না, এটা সরাসরি বলতে পারবো না, কারণ আইনের বিষয়টা তো ভালো ঠিক, জানি না। ঠিক ঠিক। কিন্তু তবে- আপনাদের কষ্ট বাড়িয়ে, তবে আমাদের অপ্রত্যাশিত ছিল বিষয়টা। অপ্রত্যাশিত ছিল, ঠিক ঠিক, এই শব্দটাই হয়তো অ্যাপ্রোপ্রিয়েট। হুম। এবং সুপ্রিম কোর্টেও আপনারা শেষ পর্যন্ত মানে তত্ত্বাবধানের যে পার্টটা, সেটার ব্যাপারেও আপনাদের একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে দেখেছেন, যার জন্য আপনারা কলকাতা হাইকোর্টে ফিরতে চাইছেন আলটিমেটলি। হ্যাঁ, হ্যাঁ।